নীল চিরকুট লেখনীতে নৌসিন আহমেদ রোদেলা। পর্ব সংখ্যা 16। আকাশ থমথমে, বোধহয় বৃষ্টি হবে। ভ্যাপসা গরমে জ্বলে যাচ্ছে গা। গাছের পাতায় হেলদোল নেই, পশ্চিম আকাশে ঘন মেঘের ছায়া। নম্রতা হাসপাতালের করিডোরে উদাস বসে আছে, চোখ দুটো অনুভূতি শূন্য। দূর আকাশে 2-3টি কালো পাখি উড়াউড়ি করছে, অলস পাখা মেলে একই জায়গায় ফিরে ফিরে আসছে তারা। আচ্ছা, এই পাখিগুলার কি ভয় নেই? এই যে বৈশাখী রাজকন্যা তার সখী সহ থমথমে মন খারাপ নিয়ে বসে আছে, চোখে তার একরাশ অভিমান। সেই অভিমান দেখে পাখিদের ভয় হয় না? অভিমানী জলে ভেজার বজ্রপাতে ভর্ষ হয়ে যাওয়ার ভয় কি তাদের হতে নেই? নাকি তারাও নম্রতার মতো অনুভূতি শূন্য হয়ে পড়েছে আজ, ভীষণ প্রিয় কারোর খোঁজে? তারাও কি ঘরদোর ছেড়ে নিরুদ্দেশ আকাশপথে উদ্দেশ্যহীন ঘুরে বেড়াচ্ছে? নম্রতা যেমন বেড়াচ্ছে এই চেম্বারটার আশেপাশে। দূরে আকাশে চোখ রেখেই দীর্ঘশ্বাস ফেলল নম্রতা। শরীরটা দুর্বল লাগছে। 1 ঘন্টা যাবৎ ঠায় বসে থাকায় পা দুটো ঝিঝি করছে। নম্রতা ঘাড় ঘুরিয়ে পাশে তাকালো। নাদিম আর অন্তু হাত ভাঁজ করে বসে আছে। নাদিমের চোখ দুটো ঘুমে ঢুলু ঢুলু করছে, ঘামে ভিজে আছে শার্টের সামনের দিকটা। নম্রতা বিরক্ত কণ্ঠে বলল, তোদের না বললাম চলে যেতে? বসে আছিস কেন শুধু শুধু? নাদিম ঘুম মাখা চোখে ঘড়ি দেখল 4:52। তারপর মাথাটা দেওয়ালের সাথে ঠেস দিয়ে আরাম করে বসল। এখন একটু ঘুমিয়ে নেবে সে। হাসপাতালের শান্ত পরিবেশে একটু পজিশন করে বসলেই দারুণ ঘুমানো যায়। অযথা ক্যাচ ক্যাচ ফ্যাস ফ্যাস নেই, বাড়তি বালিশ কাঁথার ঝামেলা নেই। রাতে বন্ধুদের সাথে আড্ডা টাড্ডা দিয়ে 2টোর দিকে বই নিয়ে বসেছিল নাদিম। পড়তে পড়তে কখন যে সকাল হয়ে গিয়েছে খেয়াল করেনি। 9:30 থেকে টানা 2টো ক্লাস করে টিউশনি করাতে গিয়েছিল শহীদ সরণি এলাকায়। সেখান থেকে শাহবাগ গ্রন্থাগার। নম্রতার পাগলামো আর জেদের জন্য শাহবাগ থেকে আরফান আলমের চেম্বারে। আরফান আজ ভীষণ ব্যস্ত। এই ব্যস্ত সময়ে অযথা দেখা টেকা করার সময় নেই তার। ক্লাস, রুগী, হাসপাতালের ডিউটি সব মিলিয়ে নাকি শ্বাস ফেলারও সময় পাচ্ছে না সে। আপাতত নাদিমদের তাই জানানো হয়েছে, কিন্তু নম্রতা নাছোড়বান্দা, সে কিছুতেই হলে ফিরবে না। আরফান বিকেল 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত হাসপাতালে থাকেন না। আরফান 5টায় যখন হাসপাতাল থেকে বের হবে ঠিক তখনই কথা বলবে নম্রতা। দরকার হলে জোর করে কথা বলবে, কিন্তু আরফানের সাথে কথা টথা না বলে সে যাবে না, মানে যাবে না। নাদিমের পেটে মোচড় দিয়ে উঠল। তল পেটে যন্ত্রণা করতেই মনে পড়ল সকাল থেকে কিছু খাওয়া হয়নি তার, সময় হয়নি, টাকাও ছিল না। আগের মাসের সেমিস্টার ফাইনালের চাপে টিউশনি করানো হয়নি, বেতনও জোটেনি। যা টাকা ছিল সেগুলো এবারের ঢাকা টু কক্সবাজার ট্যুরেই উবে গিয়েছে। সকালে পকেটে 50 টাকা ছিল। 3 দিন কোনো রকম সকালের খাবার হয়ে যেত এই টাকায়। শাহবাগ গ্রন্থাগারে আসার সময় তাড়াহুড়োয় 20 টাকা রিক্সা ভাড়া দিতে হয়েছে তাকে। আজকাল রিক্সা চালকদের যা দেমাক! নাদিম ছোট্ট নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করলো। এই মুহূর্তে নম্রতার সাথে ফাও কথা বাড়াতে ইচ্ছে করলো না তার। তবে অন্তু চুপ থাকলো না, ধমক দিয়ে বলল, বেশি পাকনামো করিস? তোকে এই অবস্থায় একা রেখে চলে যাব আমরা? বসে থাকতে ইচ্ছে করছে? বসে থাক, আমরাও বসে থাকবো। বেহুদা খ্যাস করে মাথা খাবি না। নম্রতা কিছু বলার আগেই চেম্বার থেকে বেরিয়ে এলো আরফান। ক্লান্ত আরফানের গায়ে নীল সাদা চেক শার্ট, পরনে ডেনিম জিন্স, ডান হাতের কবজির ওপর সাদা ঝকঝকে ঘড়ি। মাথার পরিপাটি চুল থেকে পায়ের পলিশ করা জুতো জোড়ায় স্মার্টনেসের ছড়াছড়ি। আরফানকে দেখেই শটাং দাঁড়িয়ে পড়ল নম্রতা। আরফান নম্রতাকে সম্পূর্ণ উপেক্ষা করে পাশ কাটাতেই দৌড়ে সামনে গিয়ে দাঁড়ালো নম্রতা। আরফান আবারও পাশ কাটানোর চেষ্টা করতেই আবারও সামনে গিয়ে দাঁড়ালো নম্রতা। বেশ কিছুক্ষণ পাশ কাটানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ক্লান্ত চোখ দুটো মেলে নম্রতার মুখের দিকে তাকালো আরফান। সেই নিষ্পাপ চাহনিতেই কেমন বিভ্রান্ত হয়ে গেল নম্রতা। এই লোকের চোখে অদ্ভুত কিছু আছে। এই চোখের চাহনিতে কেমন এক সম্মোহনী শক্তি আছে। গুছিয়ে রাখা কথা, গুছিয়ে রাখা সময়গুলোকে এলোমেলো করে দেওয়ার শক্তি।
নম্রতাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে গমগমে কণ্ঠে বলল আরফান, পথ ছেড়ে দাঁড়ান, আমি যাব। নম্রতা আরফানের চোখের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আপনার সাথে আমার কথা আছে, জরুরি কথা। আরফানের ভ্রু জোড়া কুঁচকে এলো। তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আমার সাথে আপনার জরুরি কথা? আবারও সরি বলতে এসেছেন নাকি? জেনে রাখুন, আপনার সরির কোনো প্রয়োজন নেই আমার। পথ ছাড়ুন। কথাটা বলে পাশ কাটাতে নিতেই আবারও সরে এসে সামনে দাঁড়ালো নম্রতা। আরফান চোয়াল শক্ত করে বলল, সমস্যা কি আপনার? বললাম তো কথা আছে, কিন্তু আমার সময় নেই, আমি ব্যস্ত আছি। এই 2 ঘন্টা আমার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। আপনার গুরুত্বহীন ফালতু কথার পেছনে আমি আমার প্রয়োজনীয় সময়টুকু নষ্ট করতে চাইছি না। দয়া করে পথ ছাড়ুন। নম্রতা নরম কণ্ঠে বলল, দেখুন, আমার সত্যিই আপনার সাহায্যের প্রয়োজন। আপনি আপনার বন্ধু নিশাদের ফোন নাম্বার দিন। আই প্রমিস আমি আপনাকে বিরক্ত করব না। আরফান বিরক্ত চোখে তাকালো। তার চোখে খেলে গেল নিদারুণ বিতৃষ্ণা। সন্দিহান কণ্ঠে বলল, নিশাদের সাথে আপনার কি কাজ? তাছাড়া নিশাদ তো বলল সে আপনাকে চেনে, আপনার নাম্বারও হয়তো আছে। সে ইচ্ছে করলেই যোগাযোগ করতে পারে। নিশাদ যেহেতু যোগাযোগ করছে না, তার মানে আপনার সাথে কোনো রকম যোগাযোগ সে করতে চাইছে না। আর বন্ধু হিসেবে নিশাদের ইচ্ছের বাইরে গিয়ে তার ফোন নাম্বার আমি আপনাকে দিতে পারবো না, দুঃখিত। এটুকু বলেই নম্রতাকে পাশ কাটিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেল আরফান। নম্রতা কয়েক সেকেন্ড থম ধরে দাঁড়িয়ে থেকে আরফানের পেছন পেছন দৌড় লাগালো। অন্তু নাদিম একে অপরের দিকে বিস্মিত দৃষ্টি নিক্ষেপ করলো। নাদিম কপাল কুঁচকে বলল, মাইয়া মানুষ মানেই হারামি। চিন্তা কইরা দেখ অন্তু, একটু আগে যে মাইয়া ফিট মারতাছিল সে এখন ডাক্তারের পেছনে পেছনে দৌড়াইতাছে। শালি, এখন শক্তি কই থেকে আসে শরীরে? অন্তু চিন্তিত কণ্ঠে বলল, আমার সব গুলিয়ে যাচ্ছে দোস্ত। এই নিশাদের ব্যাপারটা কি? সব জায়গায় গন্ডগোল লাগাচ্ছে কেন এই লোক? কি হচ্ছে কিছুই তো বুঝতেছি না। নাদিম ফোঁস করে নিঃশ্বাস ফেলে আবারও চেয়ারে বসে পড়ল। নম্রতার পেছন পেছন ছোটার আর কোনো মানে হয় না। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে এই মেয়ে টাকি মাছের প্রাণ, অত সহজে মরবে না, ফিটও খাবে না। সুতরাং চিংড়ি মাছের মতো লাফালাফি না করে স্বস্তিতে ঘুমানো যাক। হাসপাতালের বাইরে কিছু দূর হেঁটেই রিক্সা নিয়েছিল আরফান, কিন্তু রিক্সা চলতে শুরু করার আগ মুহূর্তেই কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো নম্রতা। আশ্চর্য, এমন রোবটের মতো বসে আছেন কেন? সরে বসুন, আমার জায়গা হচ্ছে না। আকস্মিক ঘটনায় হতবিহ্বল হয়ে পড়ল আরফান। খানিকটা সরে বসে ধাঁধা লাগা দৃষ্টিতে তাকালো। নম্রতা ব্যাগটা কোলের উপর রেখে খুব স্বাভাবিক কণ্ঠে বলল, মামা চলুন। গোটা ঘটনাটা চোখের সামনে ঘটে যাওয়ার পর কিছুটা ধাতস্থ হলো আরফান। পুরো ব্যাপারটা বুঝে নেওয়ার পর চোয়াল শক্ত হয়ে এলো তার। যথাসম্ভব শক্ত কণ্ঠে বলল, আশ্চর্য, আপনি আমার রিকশায় কেন উঠেছেন? এটা আপনার রিকশা? আপনি কিনেছেন? আরফান দাঁতে দাঁত চেপে বলল, আমি না কিনলেও আমি ভাড়া করেছি। তো আমি কি বলেছি যে রিকশাটা আপনি ভাড়া করেননি? ভাড়া যেহেতু করেছেন ভাড়াও দিবেন। মানা করেছে কে? দেখুন, আমি জাস্ট আপনার সাথে কিছু কথা বলতে চাই। আরফান রাগে থমথমে কণ্ঠে বলল, আপনি অত্যন্ত গায়ে পড়া একটা মেয়ে। আমি এই ধরনের মেয়েদের সাথে কথা বলতে পছন্দ করি না। অপমানে দুঃখে চোখ দুটো ছলছল করে উঠল নম্রতার। এতটা অপমান, এতটা ঘৃণা এর আগে কেউ কখনো করেনি তাকে। নম্রতা খুব দ্রুত সামনে নিল নিজেকে। ওই নিষ্ঠুর মানুষটির জন্য তো এত অপমান গায়ে মাখতে হচ্ছে তাকে। ওই নিষ্ঠুর মানুষটিকে হাতের কাছে পেলে সবটা সুদে আসলে শোধ করবে নম্রতা। নম্রতা যতটা কষ্ট পেয়েছে তার থেকেও দ্বিগুণ কষ্ট দিয়ে ছিন্ন ভিন্ন করে দেবে সেই মানুষটাকে। কিন্তু সেজন্য তো তাকে খুঁজে পেতে হবে, যেভাবেই হোক পেতে হবে। নম্রতা অতি সন্তর্পণে দীর্ঘশ্বাস ফেলল। আরফানের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আপনি আমাকে যা ইচ্ছা ভাবতে পারেন, কিন্তু আমার কাছে এছাড়া কোনো উপায়ও নেই। আমার কিছু প্রশ্নের উত্তর প্রয়োজন। সেই প্রশ্নের উত্তরগুলো ছাড়া বেঁচে থাকা যাচ্ছে না। একমাত্র আপনার কাছেই আছে সেই উত্তরগুলো দিয়ে দিন, আমি আর বিরক্ত করব না। নম্রতার তেজি অথচ ছলছলে দৃষ্টিতে আরফানের মনটা হয়তো কিছুটা নরম হলো, সেই সাথে বিস্মিতও হলো। বিস্ময় নিয়ে বলল, আপনার প্রশ্নের উত্তর আমার কাছে আছে মানে কি? আমি তো আপনাকে ঠিকঠাক চিনি না পর্যন্ত। কি জানতে চান আপনি? নিশাদ আমাকে কিভাবে চেনে? আর ওনার কাছে আমার নাম্বারটাই বা কিভাবে আসছে? আরফান ভারী অবাক হয়ে বলল, সেটা
কি আদৌ আমার জানার কথা? আর আপনি নিশাদকেই বা খুঁজছেন কেন? আপনাদের মধ্যে কি কখনো কোনো সেনসিটিভ সম্পর্ক ছিল? থাকতেও পারে, কিন্তু সম্পর্ক থাকলেও তার আপনাকে চেনা বা না চেনার প্রশ্ন কেন আসছে? আমি কনফিউজড, নম্রতা দিশেহারা হয়ে বলল। আমি নিজেও কনফিউজড। বেশ কিছুক্ষণ দুজনেই চুপচাপ বসে রইল। খানিক বাদে বেশ রয়ে শয়ে প্রশ্ন করল আরফান, আপনি নিশাদের উপর ক্রাশ নাকি ভালোবাসেন? নম্রতা অসহায় দৃষ্টিজোড়া তুলে আরফানের দিকে তাকালো। ওই চোখ জোড়ায় কি ছিল জানা নেই আরফানের, তবে হঠাৎ করেই মেয়েটার প্রতি বড্ড মায়া হলো তার। আহা, মেয়েটা বোধহয় ভীষণ ভালোবাসে নিশাদকে। ভালোবাসা নামক অনুভূতিটা তো আরফানও খুব বোঝে। আরফানেরও তো এমন ভালোবাসাময় এক রাজকন্যা আছে। আরফান এবার নরম কণ্ঠে বলল, ভালোবাসেন? জানি না, আমার ভালোবাসার মানুষটি উনিই কিনা জানি না। আমি আসলে কিছু বুঝে উঠতে পারছি না। নম্রতার এমন উত্তরে বেশ অবাক হলো আরফান। ভালোবাসার মানুষকে জানে না মানে? আরফান নম্রতার কথার প্রেক্ষিতে কোনো কথা খুঁজে পেল না, তবে মেয়েটাকে আগের মতো বিরক্তিকর ও অসহ্য লাগছে না, বরং খানিকটা তরল স্নিগ্ধ অনুভূতি হচ্ছে। আরফান কিছুক্ষণ চুপ থেকে নিজের অনুভূতির পরিবর্তন দেখল। মানুষ কি আশ্চর্য জীব! তাদের মন নামক বস্তুটা কতই না ভিন্নতর, কতই না অদ্ভুত। আরফান ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, আপনাদের মধ্যে আদৌ কোনো সম্পর্ক আছে কিনা জানি না, আপনাদের কেমিস্ট্রিটাও ঠিক বুঝতে পারছি না, তবে নিশাদের পেছনে দৌড়ে খুব একটা লাভ হবে বলে মনে হচ্ছে না। রিসেন্টলি নিশাদের বিয়ে ঠিক হয়েছে। নিশাদ সর্বদা বাবা মার বাধ্য ছেলে। ওর বাবা মা যেহেতু চাইছে বিয়েটা হোক, বিয়েটা হয়তো ও করবেই। আর এজন্যই হয়তো আরফানের কথাটা শুনে স্তব্ধ হয়ে গেল নম্রতা। নিশাদের বিয়ে ঠিক, তার মানে নম্রতা যা ভেবেছিল তাই। এসব কারণেই কি তবে নম্রতার সাথে যোগাযোগ করেনি নিশাদ? ও তো তার বাবাকে ভীষণ ভালোবাসতো, সবসময় বাবাকে নিয়ে বিস্তর লিখত, বাবার ইচ্ছে বলেই শিক্ষকতায় যেতে চাইতো। নম্রতার সব গুলিয়ে যাচ্ছে। নিশাদ কি তবে মিথ্যে অভিনয় করেছিল তার সাথে? নীল চুরিকুটের সবটাই কি নিতান্তই সময় কাটানোর পষ্টা ছিল তার, নাকি অন্য কিছু? সবটা কাকতালীয়। নম্রতার বুকে আবারও চাপ পড়ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। নম্রতা হা করে শ্বাস নেওয়ার চেষ্টা করলো। অস্থিরতায় সারা গায়ে ঘাম দিচ্ছে। নম্রতার হঠাৎ এমন পরিবর্তনে অবাক হলো আরফান। এই মেয়েকে ঠিক বুঝে উঠতে পারছে না আরফান। মেয়েটা যেন কেমন ধরনের, সব সময় হুটহাট এসে ঝামেলা বাঁধিয়ে দিয়ে আবার কোথায় হারিয়ে যায়। সেদিন ল্যাপটপটা ফেলে দিয়ে কি ভয়ানক ঝামেলাতেই না ফেলে দিল আরফানকে। তারপর আবার এক লঞ্চ মানুষের সামনে নাটক ফাটকও করে ফেলল। চেম্বারে এসে গালি দিয়ে আবার যেচে পড়ে সরিও বলল। আবার কি সব অভদ্র ব্যবহার করলো কাল রাতে। এখন কি নতুন কোনো ঝামেলা করতে চাইছে নাকি এই মেয়ে? আরফান কপাল কুঁচকে নম্রতার গতিবিধি পর্যবেক্ষণ করছে। মেয়েটা এখন বিশ্রীভাবে কাঁপছে, যে কোনো সময় রিকশা থেকে পড়ে গিয়ে মাথা টাথা ফাটিয়ে কেলেঙ্কারি করে ফেলতে পারে। আরফান তীব্র অস্বস্তি নিয়ে নম্রতার ডান হাতটা ধরল। সন্দিহান কণ্ঠে বলল, আপনি ঠিক আছেন? নম্রতা টেনে টেনে নিঃশ্বাস নিচ্ছে। জবাব দিল না। আরফান রিকশা দাঁড় করিয়ে পাশে এক রেস্টুরেন্ট থেকে পানির বোতল কিনে আনলো। নম্রতাকে বোতলটা এগিয়ে দিয়ে বলল, আপনার শরীরটা বোধহয় ভালো নেই, রেস্টুরেন্টে বসবেন একটু? নম্রতা কোনো রকম মাথা নাড়ল, যার অর্থ সে রেস্টুরেন্টে বসবে। আরফান একরকম বাধ্য হয়েই দুর্বল নম্রতার এক হাত ধরে রাখল। নম্রতাকে চেয়ারে বসিয়ে দিয়ে সময় নিয়ে হাতের নাড়ি পরীক্ষা করলো। তারপর সেই অদ্ভুত চাহনিটা নম্রতার চোখে মেলে ধরে বলল, আপনার শরীর আসলেই ঠিক নেই। লাস্ট চেক আপ কবে করিয়েছেন? মনে তো হচ্ছে প্রেশার লো। আপনার এখনই কিছু খাওয়া উচিত, নয়তো সেন্সলেস হয়ে যেতে পারেন। কথা বলতে বলতেই ওয়েটারকে ডেকে কিছু খাবার অর্ডার করলো আরফান। অর্ডার দিয়ে ওয়েটারকে বিদায় করার পর ঘাড় ফেরাতেই অসচেতন দৃষ্টি রেস্টুরেন্টের দেওয়ালে থাকা ঘড়ির উপর আটকে গেল। 5টা 20। আরফান সময়টা নিজের মনে বিড়বিড় করে শটাং উঠে দাঁড়ালো। ব্যস্ত ভঙ্গিতে ডান হাতের কবজির উপর থাকা ঘড়িটিতে চোখ বুলালো। মুখ থেকে অস্পষ্ট বেরিয়ে এলো, ও শিট। নম্রতার দিকে তাকিয়ে অস্থিরতার সাথে বলল, দেখুন মিস নম্রতা মাহমুদ, আমি বুঝতে পারছি মানবতার খাতিরে হলেও এই মুহূর্তে আমার আপনার সাথে থাকা উচিত, কিন্তু আমার একটু তাড়া থাকায় আমি পারছি না। কেউ একজন আমার জন্য অপেক্ষা করছে। সারাদিনের ব্যস্ততার মাঝে এইটুকু শুধু তার। আমি অলরেডি লেট।
এটুকু বলে থামল আরফান। টেনশন আর অস্থিরতায় অপ্রয়োজনীয় ও অতিরিক্ত কথা বলছে সে। আরফান বড় শ্বাস টেনে নিয়ে নিজেকে শান্ত করল। তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, আপনি খাবারটা খেয়ে নিলেই বেটার ফিল করবেন। আমি রিকশাটা বাইরে রেখে যাচ্ছি, আপনি যেখানে যেতে চাইবেন সে পৌঁছে দিবে। রিকশা চালক আমার পরিচিত। ওকে, আমি আসছি। কথাগুলো বলে এক মুহূর্ত দেরি করল না আরফান। হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল রেস্টুরেন্ট থেকে। নম্রতা অবাক চোখে পুরো ব্যাপারটা দেখে নিয়ে দীর্ঘশ্বাস ফেলল। কে অপেক্ষা করছে এই অদ্ভুত চাহনির লোকটির জন্য? প্রিয় কেউ, নিশ্চয়ই প্রিয় কেউ, নয়তো অত হন্তদন্ত আর অস্থির কেউ হয়। নম্রতার মনটা আবারও বিষাদময় হয়ে উঠল। এই অসভ্য লোকটিও তার প্রিয় মানুষটিকে কত কত ভালোবাসে, তার জন্য কেমন অস্থির হয়ে পড়ে। অথচ নম্রতার সে, তবে কি ভালোবাসা সবসময় ভালোবাসা হয় না? মাঝে মাঝে ভালোবাসাটা ভুল বাসা, মিথ্যা বাসাও হয়। নম্রতার সেও কি তবে মিথ্যে বেসেছিল তাকে, সত্যবাসেনি? একটুও ভালোবাসেনি? একটুও নয়। নয়তো এভাবে বিয়ের জন্য রাজি হয় কেউ? কই, নম্রতা তো হয় না। পর্ব সংখ্যা 17। বারান্দার গ্রিলে লেপ্টে থাকা লতানো গাছটির নাম জানা নেই নম্রতার। লাল টুকটুকে ফুল ফোটে থাকা গাছটির নাম কি হতে পারে ভাবতে ইচ্ছে করছে না। কুঞ্জলতা, তরুললতা, মাধবীলতা টাইপ কিছু হবে নিশ্চয়। হলে হোক, ফুল গাছের নাম নিয়ে নম্রতার তেমন কোনো মাথা ব্যথা নেই। নাম দিয়ে ফুল বিবেচনা করাটা বোকামো। ফুল হলো সৌন্দর্যের প্রতীক, ভালোবাসার প্রতীক। ফুল দেখে আকৃষ্ট হওয়ার নিয়ম আছে, নাম জানতেই হবে এমন কোনো নিয়ম নেই। পৃথিবীর প্রায় সব ফুলই সুন্দর, কিন্তু সব ফুলের নাম সুন্দর হয় না। এই যে রেড স্পাইডার লিলি নামের ফুলটির আরেকটা অদ্ভুত নাম হলো মৃতদেহ ফুল। কি আশ্চর্য, ফুলের মতো সজীব প্রাণবন্ত একটি উদ্ভিদের নাম এমন বিদঘুটে কেন হবে? ফুলের নাম শুনেই যদি চোখের সামনে ফ্যাকাশে ভয়ঙ্কর মৃতদেহের ছবি ভেসে ওঠে তাহলে তো চলবে না। ফুলের নাম হতে হবে স্নিগ্ধ, আবেগী। নম্রতার ইচ্ছে হলো ওই লাশফাঁসের জনককে ধরে এনে বলে, ইউ রিয়েলি নিড টু ইমপ্রুভ ইওর কমন সেন্স ডাফার। কিন্তু বলা হলো না। আমাদের জীবনে সব ইচ্ছে পূরণ করার জন্য হয় না, কিছু ইচ্ছে শুধু ইচ্ছে করার জন্যই হয়। নম্রতার এই ইচ্ছেটাও তাই। সুতরাং ইচ্ছে পূরণের আবশ্যকতা নেই। নম্রতা ফোঁস করে নিঃশ্বাস ফেলল। টকটকে লাল ফুলগুলোতে আলতো আঙুল ছোঁয়ালো। সাথে সাথেই মসৃণ শীতল এক অনুভূতি খেলে গেল ডান হাতের তালুতে। ফুলগুলো কি অদ্ভুত লাল! নম্রতার মাথাতে চট করে কড়া নেড়ে গেল এক অদ্ভুত নাম। মুহূর্তেই এই অপরিচিত ফুলটির নাম ঠিক করল নম্রতা। আজ থেকে এই ফুলের নাম হবে রক্তফুল, ব্লাড ফ্লাওয়ার। এই ফুলের নাম শুনতেই চোখে ভাসবে থোকা থোকা তাজা রক্ত। নম্রতার উলটপালট চিন্তার মাঝে আর্তনাদ করে উঠল এক জোড়া কুকুর। নম্রতা গ্রিলের ফাঁক দিয়ে নিচে তাকালো। কুকুরগুলোকে দেখা যাচ্ছে না। নিকষ কালো অন্ধকারে 3 তলার ওপর থেকে কুকুরের অবস্থা টের পাওয়ার কথা নয়। কুকুরগুলো আবারও ডাকছে। আচ্ছা, এই মাঝরাতে কোনো এক গোপন কষ্টে নম্রতার মতো তারাও কি কাঁদছে? দূর থেকে ভেসে আসা এই ডাকে কি বিষণ্ণতার ছাপ আছে? নিশ্চয় আছে, নয়তো তাদের আর্তনাদে অন্ধকারটা আরো একটু বিষণ্ণ আর গাঢ় লাগছে কেন নম্রতার বুক চিরে বেরিয়ে এলো আরো একটি দীর্ঘশ্বাস। হলের পাশে ঝোপের মাথায় 2-1টি ঝিঝি পোকা নির্বিকার আলো ছড়াচ্ছে। নম্রতার বিষণ্ণ চোখে তাদেরকে হঠাৎই আকাশ থেকে খসে পড়া জীবন্ত তারা বলে বোধ হচ্ছে। সেগুলো যেন আকাশব্যাপী ছড়ানো ছেটানো তারক ফুলের মালা। নম্রতা এক সমুদ্র বিষণ্ণতা নিয়ে আকাশের দিকে তাকালো। তার চোখে রাজ্যের কান্না। বেশ কিছুক্ষণ চাঁদহীন আকাশের দিকে তাকিয়ে থাকার পর নম্রতার মনে হলো তার আর বাঁচতে ইচ্ছে করছে না। এক বুক অসহায়ত্ব নিয়ে জীবনের চাকাটা ঘুরতে চাইছে না। এবার তার বিশ্রাম চাই, আরাম মাখা বিশ্রাম। কাছাকাছি কোথাও আবারও ডেকে উঠল সেই জোড়া কুকুরের দল। নম্রতা চোখ নামিয়ে আবারও নিচের দিকে তাকালো। কুকুরের তীক্ষ্ণ আর্তনাদের সাথে মিলেমিশে ঘড়িতে 12 ঘন্টা বাজলো। সেই সাথে বাজলো মৃদু মেসেজের টুন। নম্রতা ক্লান্ত চোখে ফোনের দিকে তাকাতেই চোখে মুখে বিস্ময় খেলে গেল। নোটিফিকেশনে আরফান আলম নামক চোখে পড়তেই নিজ দায়িত্বে কুঁচকে গেল ভ্রুজোড়া।
আপনি এখন কেমন আছেন? কাল রাতে দেওয়া অতগুলো উল্টোপাল্টা মেসেজের পর আরফান যেচে পড়ে নক দিয়েছে ভাবতেই বিস্ময় ছড়িয়ে পড়ল নম্রতার চোখে মুখে। নম্রতা কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে থেকে বেশ রয়েস হয়ে উত্তর দিল, ঠিক আছি, আপনি? আলহামদুলিল্লাহ। আরফানের এমন উত্তরের পর বলার মতো কিছু খুঁজে পেল না নম্রতা। কি বলবে, কি বলা যায় এসব ভাবতে ভাবতে আরফান লিখল, আপনাকে ওই অবস্থায় ফেলে আসার জন্য দুঃখিত। আমার খুবই গুরুত্বপূর্ণ কাজ ছিল। দিনের ওই সময়টাতেই ব্যক্তিগত মানুষগুলো একটু সময় দেওয়ার চেষ্টা করি। সরি এগেইন। নম্রতা নিজের মনে হাসলো। হুট করে প্রশ্ন করে ফেলল, প্রিয় মানুষটিকে ভীষণ ভালোবাসেন তাই না? সিন হলো কিন্তু উত্তর এলো না। নম্রতা নিজের ভুল বুঝতে পেরে খানিকটা অপ্রস্তুত হলো। তাড়াহুড়ো করে লিখল, সরি, এভাবে আপনার পার্সোনাল বিষয়ে প্রশ্ন করাটা উচিত হয়নি আমার। ইটস ওকে। প্রশ্নটা ততটাও ব্যক্তিগত ছিল না। তাকে আমি ভীষণ নয়, হয়তো তার থেকেও বেশি ভালোবাসি। এর জন্য তার বরাদ্দ সময়টুকুর এক বিন্দুও অন্য কাউকে দিতে সাহস পায় না। পাছে রেগে যায় বা কষ্ট পায়। বয়োজ্যেষ্ঠরা বলে মেয়েদের রাগ নাকি সাংঘাতিক। আমি সাংঘাতিক রাগে ভস্ম হতে চাই না। কালো মেঘে ডুবে থাকা নম্রতার মনটা একটু নড়ে চড়ে উঠল। ভালোবাসা নামক অনুভূতিটা এত অদ্ভুত কেন? ভালোবাসার ছোট্ট একটা গল্প শুনলেও এত সুখ সুখ অনুভূতি হয় কেন? বুকের কোথাও একটা তীক্ষ্ণ ঈর্ষা জাগে। আবার সেই মনই মিষ্টি আনন্দ নিয়ে প্রার্থনা করে বেঁচে থাকুক ভালোবাসা, সুখে থাকুক ভালোবাসাবাসীর মানুষগুলো। কি আশ্চর্য এই নিয়ম, কি আশ্চর্য এই মন। নম্রতা ছোট্ট শ্বাস টেনে নিয়ে উত্তর দিল, কথাটা খুব একটা মিথ্যে নয়। মেয়েদের রাগ সত্যিই সাংঘাতিক, তবে তারা বিনা কারণে রাগ করে না। রাগের পেছনে শক্ত কোনো কারণ থাকে। ওপাশ থেকে উত্তর এলো, তাই নাকি? পৃথিবীতে তাহলে আপনিই একমাত্র নারী যার রাগের পেছনে কোনো কারণের প্রয়োজন হয় না। অযথা রণচণ্ডী রূপ নিয়ে ঝামেলা বাঁধিয়ে ফেলেন। আরফানের মেসেজে কপাল কুঁচকে গেল নম্রতার। বিরক্তি নিয়ে বলল, ঝামেলা বাঁধিয়ে ফেলি মানে কি? আপনি কি মাঝরাতে ঝগড়া করার জন্য নক দিয়েছেন আমায়? আরফান যেন বেশ বিস্মিত হলো। বলল, ঝগড়া আর আমি ঝগড়া করি না। সত্যটা বললাম। ঝগড়া করাটা আপনার স্বভাব, আমার নয়। নম্রতা ফুঁসে উঠে বলল, আপনি অসহ্য একটা মানুষ। আমি কখনোই অযথা ঝগড়া করি না। আপনিই সেই কালপ্রিট যে প্রথম থেকে আমায় বিরক্ত করছেন। ওসব ছাড়ুন। অনাধিকার চর্চা না হলে একটা কথা বলি, নিশাদকে ভালোবেসে খুব একটা সুখী আপনি হবেন না। আপনি বরং তাকে ভুলে যাওয়ার চেষ্টা করুন। আরফানের মেসেজ দেখে বেশ অবাক হলো নম্রতা। লিখল, আপনি অনুমতি চাইলেন ঠিক, কিন্তু অনুমতি দেওয়ার মতো সময় দিলেন না। আর নিশাদে কি সমস্যা আপনার? কোনোভাবে আপনি ভিলেন হওয়ার চেষ্টা করছেন না তো? এমনও হতে পারে নিশাদের বিয়ে টিয়ের কথা আদৌ হচ্ছেই না, অথচ আপনি বাংলা সিনেমার ভিলেনদের মতো কথা বাড়াচ্ছেন। সবসময় উল্টো বোঝাটা নিশ্চয়ই আপনার জন্মগত রোগ। আজব কথাবার্তা। আপনাদের মধ্যে কথা বাড়িয়ে আমার কি লাভ? আমি আপনার ভালোর জন্যই বলেছিলাম। বলার পর বুঝতে পারছি বলাটা উচিত হয়নি। আল্লাহ হাফেজ। মেসেজটা সেন্ড করেই ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলল আরফান। পুরো ব্যাপারটি ঘটল নিঃশব্দে। কোথাও কোনো শব্দ হলো না। ফোনের কোনো প্রকার ক্ষতি হয়েছে বলেও মনে হলো না। ঘরের পরিবেশ রইল আগের মতোই নিস্তব্ধ, শীতল। হুট করে রেগে যাওয়া স্বভাব আরফানের নেই। চোখের সামনে ভয়ানক কিছু ঘটে গেলেও রাগ হয় না আরফানের, কিন্তু এখন রাগ লাগছে। নিজের ওপর প্রচণ্ড রাগে মাথা ফেটে যাচ্ছে। বিকেলে মেয়েটির এহেন দুর্দশা দেখে সত্যিই খুব মায়া হচ্ছিল আরফানের। তাই ভেবেছিল মেয়েটাকে একটু সাবধান করা যেতে পারে। কতই আর বয়স হবে মেয়েটার, 22 অথবা 23। কিন্তু মেয়েটা তো ধানি লঙ্কা, সব সময় উল্টোপাল্টা এক্সকিউজ লাগানোর চেষ্টা করে আরফানের গায়ে। আরফানের ভাবনার মাঝেই মেসেজের টুন বাজলো। নম্রতার মেসেজ, আল্লাহ হাফেজ, পরে বলুন, আগে আপনার বন্ধুর নাম্বারটা তাহলেই বুঝবো আপনি স্টোরি ক্রিয়েট করছেন কি না। নম্রতার মেসেজে আবারও মেজাজ চটে গেল আরফানের। স্টোরি ক্রিয়েট করছে মানে কি? এই মেয়ে তাকে ভাবেটা কি? আরফানের রাগের পরত তরতর করে বাড়ছে। নম্রতার আইডিকে ইগনোরে রেখে দিয়ে গাল ফুলিয়ে শ্বাস ছাড়ল আরফান। মেয়েটাকে ব্লক করা যাবে না। আরফান যে রেগে আছে তা ওই উদ্ভট মেয়েকে বুঝতে দেওয়া যাবে না। বোকারা হুটহাট রেগে যায়। আরফান কখনোই বোকাদের দলে পড়ে না, ভবিষ্যতেও পড়বে না। আরফান ফোন রেখে ল্যাপটপটা কোলে তুলে নিল।
কাজে মন বসছে না, মেজাজ খারাপ ভাবটা কিছুতেই কাটানো যাচ্ছে না। রাগ আর জেদগুলো দলা পাকিয়ে মস্তিষ্কে তীক্ষ্ণ ব্যথা তৈরি করছে। আরফান দ্রুত সিদ্ধান্ত নিল, এই উদ্ভট ঝামেলাপূর্ণ মেয়েটির সাথে কথা বলা তো দূর, তাকে নিয়ে একরতিও ভাববে না। বেশিরভাগ মানুষই ভাবনা আর কাজ দুটো গুলিয়ে ফেলে। শুরু থেকে শেষ পর্যন্ত পরিকল্পনা মাফিক টিকে থাকতে পারে না, কিন্তু আরফান পারে। তার ভাবনা এবং কাজ একই গতিতে চলে। সুতরাং নম্রতা নামক অতি অদ্ভুত মেয়েটির সাথে যে আরফানের ভবিষ্যৎকালে কোনোরূপ কথা হবে না, তাতে আরফান মোটামুটি নিশ্চিত, চিন্তহীন। শহরে দিগন্ত নেই, ইট পাথরে আটা বিল্ডিং এর সারিগুলোকে দিগন্ত বলা যায় কিনা বুঝতে পারছে না নাদিম। নাদিমের হাতে গিটার, কপালে চিন্তার ভাঁজ। অন্যমনস্ক মনে গিটারের তারে উলটপালট সুর তুলে দিগন্ত বিষয়ে চিন্তায় আচ্ছন্ন হয়ে আছে সে। দুদিন থেকে নতুন একটা টিউশনি জুটেছে তার। জেলা জাজের মেয়ে, বেতনের অঙ্ক বিরাট, মাসে 10,000 তো অবশ্যই, তার সাথে ভিন্ন ভিন্ন নাস্তার ব্যবস্থা। প্রথম সুযোগে টিউশনিটা লুফে নিলেও 2 দিনের মাথাতেই বিরক্ত ধরে গিয়েছে তার। কি সব অদ্ভুত প্রশ্ন, মাথা খারাপ করে দিচ্ছে মেয়েটা। কাল হঠাৎ বলছে ফসলের মাঠ দিগন্ত বিস্তৃত হয়। দিগন্ত বিস্তৃত শহরের মাঠ হয় না? এই ধরুন পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, ঢাকা শহরের বিরাট বিল্ডিং এর পেছনে থেকে সূর্য উঠলেও কি সেটা দিগন্ত বিস্তৃত নাকি অন্য কিছু? প্রশ্নটা শুনে নাদিম কিছুটা থতমত খেয়ে গিয়েছে। সাংঘাতিক প্রশ্ন, বিষয়টা এভাবে ভেবে দেখা হয়নি নাদিমের। সাইকোলজির স্টুডেন্টদের দিগন্ত নিয়ে অত ভাবনা চিন্তার প্রয়োজন হয় না। দিগন্ত বিস্তৃত খেলার মাঠ না পাটের ক্ষেত, তা নিয়ে ভাবার কাজ বাংলা বিভাগের ছাত্রদের হলেও হতে পারে, কিন্তু নাদিমের না। সে গিয়েছে ইংরেজি পড়াতে, ইংরেজি পড়িয়ে চলে আসবে। সেখানে দিগন্ত ফিগন্ত কোথা থেকে আসছে বোঝা যাচ্ছে না। নাদিম শতভাগ ধারণা মেয়েটা ইচ্ছে করে নাদিমকে হেনস্থা করার চেষ্টা করছে। নাদিমকে বিব্রত হতে দেখে পুস্কো মেয়েটা ভীষণ মজা পাচ্ছে। বড়লোকদের মেয়েদের এই এক সমস্যা, এরা অন্যকে বিব্রত করে আলাদা একটা মজা পায়, যা মধ্যবিত্ত ঘরের মেয়েরা করে না। নাদিম ফোঁস করে নিঃশ্বাস ফেলল। সাদা শার্ট পরে চার স্টলের সামনে এসে দাঁড়ালো রঙ্গন। গরমে ফর্সা রংটা টকটকে লাল হয়ে উঠেছে, পাতলা ঠোঁট কিশোরী মেয়েদের মতো হাতে আঁকা সুন্দর। নাদিম অন্যমনস্ক চোখে খানিকক্ষণ তাকিয়ে রইল। রঙ্গনের মতো এত সুপুরুষ আজকাল চোখে পড়ে না বললেই চলে। রূপকথার রাজকুমারগুলো হয়তো রঙ্গনের মতোই হয়ে থাকে। নাদিম হঠাৎই হেসে উঠে বলল, শালা, তোর মাঝে মাঝে মাইয়া মনে হয় আমার। তুই সত্যিই পোলাতো? প্রুফ দে তো। আই হ্যাভ বিরাট সন্দেহ। দেখা দেখা। রঙ্গনের সুন্দর ভ্রুজোড়া কুঁচকে এলো। ভার্সিটিতে পা রাখতেই বন্ধুর এমন কথাই খানিকটা অপ্রস্তুত হলো। পরক্ষণেই রাগে লাল হয়ে বলল, একদম মুখ খারাপ করাবি না, বলে দিলাম। সকাল সকাল মুখ খারাপ করতে চাই না। কথাটা বলে ডান পাশের বেঞ্চটাতে আরাম করে বসলো রঙ্গন। ঘন চুলগুলোতে হাত চালিয়ে বলল, মামা 1 কাপ চা দাও তো, সঙ্গে 2টা বিস্কুট। তুই নাস্তা করেছিস? নাদিম গিটারে নিরন্তর বাজনা বাজিয়ে সুর তুলে বলল, পকেটে টাকা নাই মামা। ও মামা রে, পকেটে টাকা নাই আমার। ও মামা। রঙ্গন হেসে ফেলল। 1 কাপ চা দিতে বলে এদিক ওদিক তাকালো। কপাল কুঁচকে বলল, অন্তু নম্রতা ওরা সব কই? হারামিরা পড়তে পড়তে মরে যাচ্ছে নাকি? নাদিম পাত্তা না দিয়ে বলল, বাল পড়ছে। ও। নাদিমের কথা শেষ হওয়ার আগেই কোথা থেকে ছুটে এলো ছোঁয়া। গায়ে থাকা নীল ফতুয়া কাদায় মাখামাখি, এক পায়ে জুতো, অন্য পা খালি, ডান হাতে ব্যাগ আর বাম হাতে এক পাটি ছেঁড়া জুতো। মোটা ফ্রেমের চশমাটা নেমে এসেছে নাকের ডগায়। ছোঁয়ার এমন অবস্থায় খানিকের জন্য কথা বলতে ভুলে গেল নাদিম। রঙ্গন হতভম্ব চোখে তাকিয়ে রইল। ছোঁয়া হাঁটুতে ভর করে হাঁপাচ্ছে। রঙ্গন বিস্ফোরিত চোখে চেয়ে প্রশ্ন করল, এ কি হাল রে তোর? এই অবস্থা কেন? ছোঁয়া জোরে জোরে শ্বাস ফেলে কিছু বলার প্রস্তুতি নিতেই চোখ মুখ কুঁচকে অত্যন্ত তাচ্ছিল্যের সাথে বলে উঠল নাদিম, এই তুই ক্যাডাই? এই ভাগ। ইস কি বিশ্রী, আমার তো ঘেন্না পাচ্ছে। শেষ কথাটা অনেকটা ছোঁয়াকে নকল করে বলল নাদিম। ছোঁয়া টলমলে চোখে একরাশ ক্রোধ নিয়ে তাকালো নাদিমের মুখে। নাদিমের মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না। এর মধ্যেই রাস্তাঘাট উড়িয়ে বাইক নিয়ে এসে পৌঁছালো অন্তু। বাইক পার্ক করে হতবিহ্বল কণ্ঠে বলল, এই বিশ্রী মহিলাটাকে? কথাটা বলেই মুখ টিপে হাসলো অন্তু। তার সাথে হাসি ফুটলো বাকি দুজোড়া ঠোঁটেরও।
ছোঁয়ার রাগ যেন এবার আকাশ ছুলো। মুখ ফুলিয়ে কাঠের বেঞ্চিতে বসতেই লাফিয়ে উঠল নাদিম। ওই, তুই আমার লগে বসবি না, তুই একটা অ্যালার্জি। আমি কোনোরূপ অ্যালার্জি পাশে বইতে চাই না। উঠ তুই, উঠ শালি। ছোঁয়ার চোখ মুখ দেখে মনে হলো সে যে কোনো সময় ভ্যা করে কেঁদে দিবে। তার এমনিতেই মন খারাপ, তারপর বন্ধুদের ব্যবহারে সে মোটামুটি বিক্ষিপ্ত। তার এখন কেঁদে কেটে মরে যেতে ইচ্ছে করছে। 2-3 মিনিটের মাথায় নীরা আর নম্রতা যুক্ত হলো আড্ডায়। ছোঁয়াকে নিয়ে একটু আধটু চোখ টিপাটিপি করার পর ভীষণ গম্ভীর আর সিরিয়াস হয়ে কাহিনী জানতে চাইল। ছোঁয়া কাঁদো কাঁদো কণ্ঠে যতটুকু বলল তার অর্থ এই: শাহবাগের বিশাল জ্যামে আটকে পড়েছিল তার বিশাল বাপের বিশাল পাজেরো গাড়ি। সেই গাড়িতে টানা 1 ঘন্টা বসে থাকার পর ছোঁয়ার মনে হলো সে হেঁটে হেঁটে ভার্সিটি অবধি আসতে পারবে। এটা আহামরি কঠিন কোনো কাজ নয়। তাছাড়া একঘেয়েমি জীবনে খানিকটা অ্যাডভেঞ্চার হলেও মন্দ হয় না। ভাবনা মতে গাড়ি থেকে নামলো ঠিক, কিন্তু কিছুক্ষণ চলার পর বাঁধল এক বিপত্তি। রাস্তার পাশে বাচ্চা কোলে নিয়ে হেঁটে আসছিল এলো পাগলি। তার বক্ষদেশ উন্মুক্ত, বাচ্চাটি তার ক্ষুধা নিবারণে ব্যস্ত। জনবহুল একটা জায়গায় এমন বিদঘুটে দৃশ্য দেখে চোখ মুখ কুঁচকে এসেছিল ছোঁয়ার। খানিকটা ঘৃণা ভরে তাকিয়েছিল মাত্র, তাতেই খেপে গেল পাগলি। বাচ্চা কোলে রেখেই রাস্তার পাশ থেকে একটা ইট তুলে ধেয়ে এলো ছোঁয়ার পিছু। চেঁচিয়ে বলতে লাগলো, তুই তাকাইলি কেন? খাড়া সেমরি খাড়া। সেই সাথে মা বাপ তুলে অকথ্য গালি, যার বেশিরভাগ অর্থই ছোঁয়ার অজানা। পাগলিকে ধেয়ে আসতে দেখে প্রথমে হাঁটার গতি বাড়িয়ে তারপর দিক বিদিক শূন্য হয়ে দৌড়ে পালিয়েছে ছোঁয়া। সেই দৌড়াদৌড়িতেই এই কাদা মাখামাখি আর জুতো ছেঁড়া। ছোঁয়ার গোটা কাহিনী শুনে সবাই কিছুক্ষণ চোখ মুখ গম্ভীর করে বসে রইল। তারপর হঠাৎই হু হা করে হেসে উঠল সবাই। নাদিমের হাসির বহর দেখে মনে হচ্ছে সে পারলে মাটিতে গড়াগড়ি করে হাসে। নীরা হাসতে হাসতে কেঁদেই ফেলল। ছোঁয়া শুধু বোকার মতো তাকিয়ে রইল। তার আবারও কান্না পাচ্ছে, যেন তেন কান্না নয়, কান্না করতে করতে পৃথিবী ভাসিয়ে দিতে ইচ্ছে করছে। হাসাহাসি শেষ করে ছোঁয়াকে রিকশায় তুলে বাসায় পাঠিয়ে দিল রঙ্গন। রিকশাওয়ালাকে সাবধানে চালাতে বলে নম্রতার দিকে প্রশ্ন ছুড়ল, তোর প্রেম কাহিনীর কি খবর জানেমান? নম্রতা হেসে ফেলে বলল, কুত্তা, আবার জানেমান বললে মাইর খাবি। পর মুহূর্তেই গম্ভীর হয়ে বলল, আমার প্রেম কাহিনী ঘন কুয়াশায় ঝাপসা হয়ে আছে। সব কাহিনী নিশাত সাহেবের কাছে গিয়ে জট পাকাচ্ছে। নিশাত সাহেবের সাথে আমার কথা হওয়াটা জরুরি দোস্ত, কিন্তু ওই ডাক্তার তার নাম্বারটা দিচ্ছেই না, বেয়াদব ডাক্তার। রঙ্গন গম্ভীর মুখে বেঞ্চিটিতে বসল, কপালে ভাঁজ গাঢ় হলো। অন্তু প্রশ্ন ছুড়ল, কেন, কি বলে বেটাই? নাম্বার দিতে টাকা চাই? ধুর, টাকা চাইবে কেন? টাকা চাইলে তো হইতোই। সমস্যাটা অন্য জায়গায়। বেটার সাথে আমার যখনই কথা হয় তখনই কোনো না কোনো একটা ঝামেলা লেগে যায়। এখন তো মেসেজের রিপ্লাই দিচ্ছে না। কিছু একটা কর দোস্ত। নাদিম এতক্ষণ গিটারটা বুকের ওপর রেখে বেঞ্চে লম্বালম্বিভাবে শুয়েছিল। নম্রতার কথায় উঠে বসল, দুর্বোধ্য হেসে বলল, রিপ্লাই কি রে? শুধু রিপ্লাই নয় বেটা, আরও অনেক কিছু দিবে। জাস্ট অপেক্ষা বন্ধু, অপেক্ষা। নাদিমের মুখের দিকে তাকিয়ে রইল 4 জোড়া প্রশ্নবিদ্ধ চোখ।